আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, কাজী আজিমউদ্দিন কলেজ, গাজীপুর। আজকে আমি তোমাদের সাথে যে কোর্সটি শেয়ার করছি, সেই অনার্স তৃতীয় বর্ষে দরিদ্র সেবা নীতি ও অনুশীলন কোর্সের আজকে আমরা ষষ্ঠ অধ্যায় শেয়ার করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দরিদ্র সেবা নীতি ও অনুশীলন কোর্সের ষষ্ঠ অধ্যায়। আজকে আমাদের এই ষষ্ঠ অধ্যায়ের শিরোনাম হচ্ছে ক্ষুদ্র ঋণ, মাইক্রো ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা সবাই কম বেশি এই ক্ষুদ্র ঋণ শব্দটির সাথে পরিচিত। বিশেষ করে আমাদের গ্রামীণ জনগোষ্ঠীর যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ রয়েছে, এই গ্রামীণ এলাকার শিক্ষার্থীরা কম বেশি সবাই এই ক্ষুদ্র ঋণ শব্দটির সাথে পরিচিত। আজকে আমরা এই ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগেও আমি তোমাদের সাথে বেশ কয়েকটি ক্লাস শেয়ার করেছি। সেই ক্লাসগুলোতেও মূলত আমাদের যে কোর্সটি ছিল দরিদ্র সেবা নীতি অনুশীলন, এই দরিদ্র সেবা নীতি অনুশীলন কোর্সটি মূলত দরিদ্রদের দারিদ্র বিমোচনের যে কৌশল বা দারিদ্রের কারণ, দারিদ্র থেকে মুক্তির উপায়, দারিদ্রের দুষ্টচক্র থেকে বেরিয়ে আসার উপায়, এই দারিদ্র দূরীকরণে কোন কোন সংগঠন বা সংস্থাগুলো কাজ করছে, সরকারি সংস্থাগুলো কিভাবে কাজ করছে, বেসরকারি সংস্থাগুলো কিভাবে কাজ করছে, আমাদের সমাজকর্ম কিভাবে সহযোগিতা করছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের এই দরিদ্র সেবা নীতি অনুশীলন কোর্সে। তারই একটি অন্যতম অংশ বা কার্যক্রম হচ্ছে ক্ষুদ্র ঋণ। আজকে আমরা মূলত আলোচনা করব এই ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট নিয়ে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট নিয়ে আলোচনা করার পূর্বে আমরা দেখে নিব এই পাঠ শেষে, আজকের এই ক্লাস শেষে বা এই অধ্যায়ের পাঠ শেষে শিক্ষার্থীরা কোন কোন বিষয়গুলো জানতে পারবে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ক্ষুদ্র ঋণের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ক্ষুদ্র ঋণের উৎপত্তি ব্যাখ্যা করতে পারবে এবং বাংলাদেশের দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতেই জানবো হোয়াট ইজ মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ কি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই তোমরা কম বেশি সবাই অবগত যে বাংলাদেশে 1970 সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আঘাত হানে এবং 1971 সালের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর এই বর্বরোচিত হত্যাযজ্ঞ এদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল, যার প্রেক্ষিতে মানব হিতৈষী বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা আত্মমানবতার সেবায় এগিয়ে এসেছিল, যেমন ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, আশা প্রভৃতি। এসব সংস্থা মানব সম্পদকে দক্ষ করে গড়ে তুলতে এবং দরিদ্রদেরকে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে ক্ষুদ্র ঋণের প্রচেষ্টা চালায়। ক্ষুদ্র ঋণ হলো প্রথাগত ব্যাংক থেকে ঋণ পেতে অক্ষম ব্যক্তি বা দলকে আর্থিক সুবিধা প্রদান করা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেটা বলছিলাম যে ক্ষুদ্র ঋণের যে প্রচলন বা প্রসারটা বাংলাদেশে ঘটেছে, যে 1970 সালে বাংলাদেশে যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হয়েছিল এবং বিশেষ করে 1971 সালে যে মুক্তিযুদ্ধ বাংলাদেশে হয়েছিল, এই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী তাদের যে বর্বরোচিত যে হত্যাযজ্ঞ বা ধ্বংসযজ্ঞতা চালিয়েছিল, এই ধ্বংসযজ্ঞতার কারণে এদেশের অর্থনীতির চাকা একেবারেই অচল হয়ে পড়ে। এই অর্থনীতির চাকাকে সচল করার জন্য এবং দরিদ্র দুস্থ অসহায় মানুষদেরকে আর্থিক সুবিধা প্রদানের জন্য এই ক্ষুদ্র ঋণের প্রচলন শুরু হয়েছিল। ক্ষুদ্র ঋণের ইংরেজি শব্দ হচ্ছে মাইক্রো ক্রেডিট, যা বর্তমান যুগে ব্যাপক প্রচলিত। ক্ষুদ্র ঋণ বলতে গ্রামের ভূমিহীন ও দরিদ্র মানুষকে অর্থনৈতিক স্বাবলম্বী করার জন্য বিনা জামানতে ঋণ প্রদান করা বোঝায়।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বিষয়টি বলেছি যে ক্ষুদ্র ঋণ বলতে গ্রামের ভূমিহীন ও দরিদ্র মানুষকে অর্থনৈতিক স্বাবলম্বী করার জন্য বিনা জামানতে ঋণ প্রদান করাকে বোঝায়। ডিকশনারি অফ দ্য সোশ্যাল সার্ভিসেসে এই ক্ষুদ্র ঋণ সম্পর্কে বলা হয়েছে, ধারণাগতভাবে ক্ষুদ্র ঋণকে জামানত মুক্ত স্বল্প পরিমাণের ঋণ হিসাবে গণনা করা যায়, যা দরিদ্র জনগণকে আত্মকর্মসংস্থানের জন্য দেওয়া হয়। দলগত দ্বার বা ঋণের পদ্ধতির উপর ভিত্তি করে আয় বৃদ্ধির কার্যক্রমে এই ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করে দেখবে যে ডিকশনারি অফ দ্য সোশ্যাল সার্ভিসেসে যে বলা হয়েছে ক্ষুদ্র ঋণ সম্পর্কে যে বিষয়টি বলা হয়েছে, ধারণাগতভাবে ক্ষুদ্র ঋণকে জামানত মুক্ত স্বল্প পরিমাণের ঋণ হিসেবে গণনা করা যায়। এখানে বলা হয়েছে যে জামানত মুক্ত, দ্যাট মিনস কোনো কিছু জামানত না রেখে স্বল্প পরিমাণে যে ঋণ প্রদান করা হয় সেটাকেই বলা হচ্ছে ক্ষুদ্র ঋণ। এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে দরিদ্র ব্যক্তিদের বা দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধিমূলক কার্যক্রম গ্রহণ করা হয় এবং এই আয় বৃদ্ধিমূলক কার্যক্রমের জন্য মূলত হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়ে থাকে। অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারিতে যেটা বলা হয়েছে, ক্ষুদ্র ঋণ সম্পর্কে যেটা বলেছে, এটি এমন একটি কার্যক্রম যা আত্মকর্মসংস্থান ও অন্যান্য অর্থনৈতিক এবং ব্যবসায় সেবা সহ গরিবদের জন্য সহায়ক ও কারিগরি সহায়তার জন্য ঋণ প্রদান করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করে দেখো, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারি যেটা বলছে যে এটি এমন একটি কার্যক্রম যা আত্মকর্মসংস্থান ও অন্যান্য অর্থনৈতিক এবং ব্যবসায় সেবা সহ গরিবদের জন্য সহায়ক এবং কারিগরি সহায়তার জন্য ঋণ প্রদান করে থাকে। এখানে বলা হয়েছে যে এটি আত্মকর্মসংস্থানের জন্য এবং অর্থনৈতিক বা ব্যবসায়ের কাজের প্রয়োগের জন্য গরিবদেরকে কারিগরি বা আর্থিক সহায়তা প্রদান করার নামই হচ্ছে ক্ষুদ্র ঋণ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বিষয়টি বলছিলাম যে ক্ষুদ্র ঋণ বলতে এখানে আমরা ডিকশনারি অফ দ্য সোশ্যাল সার্ভিসেস এর একটি সংজ্ঞা দেখিয়েছি আমি, এবং অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে যা একটি সংজ্ঞা প্রদান করা হয়েছে এই বিষয়টি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার মনে হচ্ছে যে ক্ষুদ্র ঋণ শব্দটির সাথে তোমরা কম বেশি সবাই পূর্বেও পরিচিত ছিলে, আর আজকে আমি তোমাদেরকে এই ক্ষুদ্র ঋণের যে সংজ্ঞা আমি বিশ্লেষণ করেছি, আশা রাখছি এরপরে ক্ষুদ্র ঋণ সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা চলে এসেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষুদ্র ঋণের যে বিষয়টি আমি তোমাদের সামনে বলেছি যে ক্ষুদ্র ঋণ কম বেশি বেশিরভাগ দেশেই বিশ্বের এই ক্ষুদ্র ঋণ শব্দটির সাথে পরিচিত। বিশেষ করে উন্নয়নশীল দেশে এই ক্ষুদ্র ঋণের প্রচলন ব্যাপক হারে বেড়েছে। আমরা যে ক্ষুদ্র ঋণের সংজ্ঞা বলেছি যে ক্ষুদ্র ঋণ হচ্ছে সাধারণত গরিব দরিদ্র গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য বিনা জামানতে যে স্বল্প সুদে গরিবদের আর্থিক অবস্থার উন্নতির জন্য যে ঋণ প্রদান করা হচ্ছে তাকে ক্ষুদ্র ঋণ বলা হচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষুদ্র ঋণের আমি তোমাদের সামনে কিছু বৈশিষ্ট্য উপস্থাপন করছি। এই বৈশিষ্ট্যগুলো শুনে তোমরা অবশ্যই ক্ষুদ্র ঋণ সম্পর্কে আরো সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবে। এই ক্ষুদ্র ঋণের যে বৈশিষ্ট্যগুলো আছে তার মধ্যে হচ্ছে সহজ পদ্ধতি। ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে সহজ পদ্ধতি, সেকেন্ড হচ্ছে জামানতবিহীন, থার্ড হচ্ছে কিস্তিতে পরিশোধ, ফোর্থ হচ্ছে তদারকি ভিত্তিক ঋণ, মহিলাদেরকে অগ্রাধিকার, উদ্যোক্তা সৃষ্টি, নারীর ক্ষমতায়নে সহায়ক, শোষণ থেকে রক্ষা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করে দেখো, এই যে ক্ষুদ্র ঋণের যে বৈশিষ্ট্যগুলোর কথা বলেছি, এই বৈশিষ্ট্যগুলো আমরা ক্ষুদ্র ঋণের যে বৈশিষ্ট্য সংজ্ঞা বলেছি, ক্ষুদ্র ঋণের ধারণা করেছি, সেইখানে যে বিষয়গুলো ছিল এই বৈশিষ্ট্যগুলো
ক্ষুদ্র ঋণের ধারণাকে আরো সুস্পষ্ট উপস্থাপন করে, যেটা বলা হয়েছে যে সহজ পদ্ধতি। ক্ষুদ্র ঋণ হচ্ছে একটা সহজ পদ্ধতি, যেটা সহজ শর্তে সহজে পরিশোধ করা যায়। সেকেন্ড হচ্ছে জামানতবিহীন। আমরা সংজ্ঞাতে বলেছিলাম যে এটা দরিদ্র গ্রামীণ জনগোষ্ঠীকে দেয়া হচ্ছে উইদাউট জামানত, জামানত ছাড়াই হচ্ছে এই ঋণটা প্রদান করা হয়ে থাকে। এরপরে বলা হয়েছে কিস্তিতে পরিশোধ। এই ক্ষুদ্র ঋণটা সে সাপ্তাহিক, মাসিক কিস্তিতে পরিশোধ করার সুযোগ পাচ্ছে। এরপর হচ্ছে তদারক ভিত্তিক ঋণ, মহিলাদেরকে অগ্রাধিকার। এই ক্ষুদ্র ঋণে মহিলাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। উদ্যোক্তা সৃষ্টি, এখানে হচ্ছে কুটির শিল্প বা কর্মসংস্থানমূলক, আত্মকর্মসংস্থানমূলক যে কোনো কাজে এখানে কর্মসংস্থান মানে সৃষ্টি প্লাস হচ্ছে উদ্যোক্তা সৃষ্টি করা হচ্ছে এবং নারীর ক্ষমতায়নের সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছে। এগুলো হচ্ছে ক্ষুদ্র ঋণের বৈশিষ্ট্য। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমাদের যে আলোচনার টপিক ছিল সেটা হচ্ছে ক্ষুদ্র ঋণের উৎপত্তি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেটা বলেছি যে বাংলাদেশে ক্ষুদ্র ঋণের উৎপত্তি 1970 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, 1971-এর মুক্তিযুদ্ধ, এসবের প্রেক্ষিতেই এই ক্ষুদ্র ঋণের প্রচলন বা প্রসার ঘটতে থাকে। তো ক্ষুদ্র ঋণের সর্বপ্রথম এই ক্ষুদ্র ঋণের প্রচলন বা প্রসার ঘটেছিল 17 শতকের দিকে। আয়ারল্যান্ডে প্রথম ক্ষুদ্র ঋণের প্রচলন শুরু হয়। আর বাংলাদেশে 1970-এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় এবং 1971-এর মুক্তিযুদ্ধ, এরই ভিত্তিতে যখন অর্থনৈতিক চাকা অচল হয়ে পড়ে, তখন সেই অর্থনীতির চাকাকে সচল করার জন্য 1970-এর দিকে এসে বাংলাদেশে এই ক্ষুদ্র ঋণের শব্দটি ব্যাপকভাবে প্রসার লাভ করতে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1980 সালের দিকে ক্ষুদ্র বিনিয়োগ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করলেও তার যাত্রা শুরু হয়েছে বাংলাদেশে আরো 30 বছর পূর্বে, ব্রাজিলে এবং আরো কিছু দেশে। ক্ষুদ্র ঋণের আধুনিক ইতিহাসের জনক ডক্টর মোহাম্মদ ইউনুস হলেও এই ঋণের শুরু হয়েছিল আরো অনেক আগে। 1955 সালে বিএড কৃষি ঋণ চালু করে। এই বিএড কৃষি ঋণের কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে ক্ষুদ্র ঋণের প্রচলন শুরু হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে বিষয়টি বলছিলাম যে 1950 সালের পূর্ব পর্যন্ত বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে বিভিন্নভাবে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালিত হলেও এনজিও কার্যক্রম তেমন চালু হয়নি। মূলত 1950-এর পর থেকেই বাংলাদেশে এনজিওর বিকাশ ও উৎপত্তি দেখা দেয়। 1953 সালের দিকে তৎকালীন পাকিস্তান সরকার B8 নামে একটি প্রকল্প চালু করে, B8 নামে একটি প্রকল্প হাতে নেয়। এই প্রকল্পটি কৃষি ও শিল্পের উন্নয়নে কাজ শুরু করে। প্রথম দিকে প্রতিষ্ঠিত হওয়া কিছু এনজিও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ, চিকিৎসা সেবা প্রদান, পুনর্বাসন ইত্যাদি কাজে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে এই অঞ্চলে ঋণ কার্যক্রম, সামাজিক বনায়ন ইত্যাদি কার্যক্রমের উদ্দেশ্যে কিছু সমবায় সমিতি গড়ে ওঠে। আমি একটু আগে তোমাদের বলেছিলাম যে 1970 সালের এই যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের আঘাত হয়েছিল, এই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এসব ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা এবং পুনর্বাসনে অনেক মানব হিতৈষী ব্যক্তিবর্গ এগিয়ে আসে, আবার কেউ কেউ সংগঠিতভাবে এগিয়ে আসে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের উদ্দেশ্যে বিভিন্ন সংস্থা গড়ে তোলে। এছাড়া বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক পর্যায়ের সংস্থা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণ ও পুনর্বাসনের লক্ষ্যে কাজ করে। এক পর্যায়ে এসব স্বেচ্ছাসেবী সংস্থা সমগ্র বাংলাদেশের দরিদ্র অসহায় মানুষের কল্যাণে ও আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম শুরু করে। পরবর্তীতে যেটা বলছিলাম যে 1955 সালে B8 কৃষি ঋণ চালু করে। পরবর্তীতে 1961 সালে বাংলাদেশ সরকারের BARD, বাংলাদেশ অ্যাডভান্সমেন্ট অফ রুরাল ডেভেলপমেন্ট নামে একটি গ্রামীণ এলাকার কৃষকদের উন্নয়নের ঋণ ব্যবস্থা প্রবর্তন করে। গ্রামীণ এলাকার কৃষকদের উন্নয়নে ঋণ ব্যবস্থা প্রবর্তন করে। 1976 সালে এসে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণ ব্যবস্থা চালু করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করে দেখো যে বিষয়টি বলছি যে 1961 সালে বাংলাদেশে সরকারের বার্ড গ্রামীণ এলাকার কৃষকদের উন্নয়নে ঋণ ব্যবস্থা প্রবর্তন করে।
এরই পরিপ্রেক্ষিতে 1976 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের মাধ্যমে এই ক্ষুদ্র ঋণ ব্যবস্থা চালু করা হয়, যা বর্তমান বাংলাদেশে সর্ববৃহৎ ঋণ দানকারী সংস্থাসমূহের মধ্যে অন্যতম একটি সংস্থা। এবং 1974 সালে সে প্রতিষ্ঠিত হয় RSS, রুরাল সোশ্যাল সার্ভিসেস। এই রুরাল সোশ্যাল সার্ভিসেসও গ্রামীণ উন্নয়নের জন্য দরিদ্রদের মাঝে ঋণ বিতরণ কার্যক্রম শুরু করে। তবে অধিকাংশ আন্তর্জাতিক ও জাতীয় বিশেষজ্ঞদের মতানুযায়ী ক্ষুদ্র ঋণের ইতিহাস ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের মধ্য দিয়ে প্রথিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করে দেখো, যেটা বলছি যে 1974 সালে প্রতিষ্ঠিত RSS, রুরাল সোশ্যাল সার্ভিসেসও গ্রামীণ উন্নয়নের জন্য দরিদ্রদের মাঝে ঋণ বিতরণের কার্যক্রম শুরু করে। তবে অধিকাংশ আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক সংগঠন এবং যে জাতীয় বিশেষজ্ঞরা রয়েছেন তাদের মত হচ্ছে এই ক্ষুদ্র ঋণের ইতিহাস ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের মধ্যেই প্রথিত রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণের উদ্যোক্তা এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে এই দরিদ্র ভূমিহীন কৃষকদের বিনা জামানতে ঋণ প্রদান করে দারিদ্র্য বিমোচনে অগ্রগণ্য ভূমিকা পালন করে চলেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখছি যে আমরা ক্ষুদ্র ঋণের যে উৎপত্তি জানলাম, ক্ষুদ্র ঋণের ইতিহাস জানলাম। আশা রাখছি যে ক্ষুদ্র ঋণের ইতিহাসের বিষয়টিও তোমাদের কাছে এখন সুস্পষ্ট ক্লিয়ার হয়ে উঠেছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করে দেখো, আমি আবারও বলছি, এই ক্ষুদ্র ঋণের উৎপত্তি যে বাংলাদেশে হয়েছে, বলছি যে 1980 সালে ক্ষুদ্র ঋণ বা ক্ষুদ্র বিনিয়োগ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে চলেছে বাংলাদেশে। 1980 দশকে সে ব্যাপকভাবে প্রচলন শুরু হয়েছে এই ক্ষুদ্র ঋণের। কিন্তু এই ক্ষুদ্র ঋণের 80 সালে ব্যাপক প্রচলন শুরু হয়েছে সত্য, কিন্তু ক্ষুদ্র ঋণের উৎপত্তি বাংলাদেশে প্রায় আরো 30 বছর আগে। যেটা বলছি যে 1955 সালে বিএড সর্বপ্রথম যে ক্ষুদ্র ঋণের প্রচলন করেছিল, সেখান থেকে শুরু। এরপর 1961 সালের বাংলাদেশ সরকারের বার্ড এর গ্রামীণ এলাকার কৃষকদের জন্য ক্ষুদ্র ঋণ ব্যবস্থা চালু করা, এবং 1970-এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় এবং 71-এর মুক্তিযুদ্ধের পরিপ্রেক্ষিতে 1976 সালে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের মধ্য দিয়ে এই ক্ষুদ্র ঋণের প্রচলন আরো দিন দিন উত্তরোত্তর সাফল্য লাভ করতে থাকে এবং বাংলাদেশে ব্যাপকভাবে বিস্তার লাভ করতে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বাংলাদেশে স্বাধীনতা লাভের পূর্বে কিছু এনজিও বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে উঠলেও মূলত দেশের স্বাধীনতার পরবর্তী সময়েই এদেশে এনজিও গুলো পরিপূর্ণভাবে বা পুরোপুরিভাবে বিকশিত হয়। বর্তমানে প্রতিষ্ঠিত বেশিরভাগ এনজিও স্বাধীনতা যুদ্ধের পর প্রতিষ্ঠিত হয় এবং দেশের কল্যাণে নানাভাবে ভূমিকা পালন করে। দেশের এনজিওদের নিয়ন্ত্রণ ও তদারকির উদ্দেশ্যে সরকার 1990 সালে এনজিও বিষয়ক ব্যুরো প্রতিষ্ঠা করেন। এতে বাংলাদেশের এনজিও গুলো স্বচ্ছ ও মানসম্মতভাবে বিকশিত হওয়ার সুযোগ লাভ করে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বিষয়টি বলছি যে এই যে বাংলাদেশে 1970-এর পর থেকে, মুক্তিযুদ্ধের পর থেকে যে সমস্ত এনজিও গুলো বাংলাদেশে অগ্রগণ্য ভূমিকা পালন করে চলেছে, এই এনজিও গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বা তদারকি করার জন্য বাংলাদেশ সরকারের 1990 সালে এনজিও বিষয়ক ব্যুরো প্রতিষ্ঠা করেন, যার ফলে এই এনজিও গুলো বাংলাদেশে মানসম্মতভাবে বিকশিত হওয়ার সুযোগ লাভ করছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে বিষয়টি, যে বাংলাদেশে এনজিও বা ক্ষুদ্র ঋণের ধারণা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। ক্ষুদ্র ঋণের উৎপত্তি কিভাবে হয়েছে সেই বিষয়টি শেয়ার করেছি। এখন যে বিষয়টি আমি তোমাদের সাথে শেয়ার করব, এই যে এনজিও গুলোর কথা আমরা বলছি, এই এনজিও গুলো বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে কিরূপ ভূমিকা ফেলছে বা বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে এনজিওর ভূমিকা কি, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব এখন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন শেয়ার করছি আমি তোমাদের সাথে
দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণের ভূমিকা। এই যে ক্ষুদ্র ঋণ নিয়ে আমরা আলোচনা করছি, যে জামানতবিহীন স্বল্প সুদে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য যে বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র ঋণের মাধ্যমে বাংলাদেশের দারিদ্র বিমোচনে অগ্রগণ্য ভূমিকা রেখে চলেছেন, এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে তারা কিভাবে দারিদ্র দূরীকরণে ভূমিকা রাখছেন সেই বিষয়গুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো এখন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় তোমরা অলরেডি এই ক্ষুদ্র ঋণ সম্পর্কে যতটুকু আলোচনা হয়েছে তার মধ্যে এই ক্ষুদ্র ঋণের যে পজিটিভ বিষয়গুলো ছিল আমার মনে হয় তোমরা অলরেডি গেস করতে পেরেছো। তোমরা এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়ই যে বাংলাদেশে এই ক্ষুদ্র ঋণের ইতিবাচক প্রভাব রয়েছে। দারিদ্র্যের হার এখন 40%-এর নিচে। এখানে ক্ষুদ্র ঋণের বিরাট ভূমিকা রয়েছে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। 1990 থেকে 2008 সালের মধ্যে 18 বছরে বাংলাদেশের প্রায় 80 লাখ দরিদ্র পরিবার দৈনিক $1 বেশি, প্রায় 100 টাকার উপর খরচ করার সামর্থ্য অর্জন করেছে। অর্থাৎ দারিদ্র সীমা পার হতে পেরেছে। নারীর আর্থিক ও সামাজিক ক্ষমতায়নের পথ সুগম হচ্ছে, যা একটি প্রকৃত গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ, সংকীর্ণতা ও কুসংস্কার মুক্ত চিন্তার প্রসার এবং গ্রাম অঞ্চলে মৌলবাদী ধ্যান ধারণা দূর করার একটি অন্যতম শর্ত সৃষ্টি করছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছো যে এই যে ক্ষুদ্র ঋণ বলছি আমরা, এই ক্ষুদ্র ঋণের কতটা গুরুত্ব রয়ে গেছে বাংলাদেশে এবং কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এই ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট। যে দেখো, আমি যে বিষয়টা বলেছি যে এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে যে ইতিবাচক প্রভাবগুলো ফেলেছে, যে 40%-এর নিচে এই দারিদ্র্যের হার নেমে এসেছে, যে 1990 থেকে 2008 সালের মধ্যে। এই 18 বছরে বাংলাদেশে প্রায় 20 লাখ দরিদ্র পরিবার দৈনিক $1 বেশি, প্রায় 100 টাকার উপরে খরচ করার সামর্থ্য অর্জন করেছে। এবং এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে নারীর আর্থিক ও সামাজিক ক্ষমতায়নের পথ সুগম হচ্ছে, যা প্রকৃত একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ, সংকীর্ণতা দূর এবং কুসংস্কার মুক্ত চিন্তার প্রসার ঘটাচ্ছে। সেই সাথে সাথে গ্রামাঞ্চলের যে মৌলবাদী ধ্যান ধারণাগুলো ছিল, এই মৌলবাদী ধ্যান ধারণাগুলো দূরীভূত হচ্ছে। শুধু ঋণ প্রদানই নয়, সেই সঙ্গে উৎপাদনশীল খাতে ঋণের টাকা বিনিয়োগ করে মুনাফা অর্জন ও ঋণ পরিশোধের সক্ষমতা অর্জন সম্পর্কে পরামর্শ দেওয়া হয়, যা ক্ষুদ্র ঋণ প্রদানকারী বেসরকারি সংগঠনগুলো করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হচ্ছে তোমরা অলরেডি বুঝে গেছো যে এই দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তো আমরা এই ক্ষুদ্র ঋণ কিভাবে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখছে সে বিষয়গুলো এখন আলোচনা করব। তো ফার্স্টেই দেখো যে বিষয়টি বলা হয়েছে, অসহায় নিঃস্ব ভূমিহীনদের ঋণ প্রদান। এই ক্ষুদ্র ঋণ যেটা আমরা বলছি, এর প্রথম এবং প্রধান শর্ত বা প্রধান উদ্দেশ্য বা প্রধান কাজই হচ্ছে অসহায় নিঃস্ব ভূমিহীনদের ঋণ প্রদান করা। যে বিষয়টা আমরা ক্ষুদ্র ঋণের ধারণায় বলেছি, উৎপত্তির ক্ষেত্রে বলেছি যে এটা মূলত ঋণ প্রদান করে থাকে অসহায় নিঃস্ব এবং ভূমিহীনদের ঋণ প্রদান করে থাকে। স্পেশালি এটা গ্রামীণ জনগোষ্ঠী বা গ্রামীণ জনজীবনে বসবাসকারী মানুষের মধ্যে যারা অসহায় রয়েছেন, নিঃস্ব বা একেবারে সহায় সম্বলহীন, বাড়িঘর নেই অথবা ভূমিহীন যে সমস্ত কৃষক রয়েছেন, সেই সমস্ত কৃষকদেরকে ঋণ প্রদান করে বিনা জামানতে এবং স্বল্প সুদে। এই সমস্ত ভূমিহীনদের ঋণ প্রদান করে তাদেরকে আত্মকর্মসংস্থান বা বিভিন্ন উৎপাদনমূলক কর্মসংস্থান বা উৎপাদনমূলক কর্মের সাথে সম্পৃক্ত করে তাদের দারিদ্র্য বিমোচনে অগ্রগণ্য ভূমিকা রেখে চলেছে এই দারিদ্র ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট। এরপরের যে বিষয়টি সেটা হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করে দেখো, যেটা বলছি যে ক্ষুদ্র ঋণ প্রদান করছে যে সংস্থা বা সংগঠনগুলো ক্ষুদ্র ঋণ প্রদান করছে, এই ক্ষুদ্র ঋণ প্রদানের তাদের প্রধান শর্তই হচ্ছে বা প্রধান উদ্দেশ্যই হচ্ছে দরিদ্র ব্যক্তিদেরকে তাদের আয় বর্ধনমূলক বা আয় উপার্জনমূলক কাজের সাথে সম্পৃক্ত করা।
আর এই আয় উপার্জনমূলক বা আয় বর্ধনমূলক কাজের সাথে সম্পৃক্ত করতে তাদের জন্য প্রয়োজন কর্মসংস্থান। আর এই ক্ষুদ্র ঋণ বা যে সংস্থাগুলো প্রদান করছে, এই সংস্থাগুলো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদের নিজেদের আত্মকর্মসংস্থানের সুযোগ করছে, অথবা তাদের অন্য যে কোনো আয় বর্ধনমূলক কাজের সাথে সম্পৃক্ত করে তাদেরকে কর্মের সাথে সম্পৃক্ত করা হচ্ছে। এভাবে ক্ষুদ্র ঋণ কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এরপরের যে ভূমিকা পালন করছে দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ, সেটা হচ্ছে কৃষি উন্নয়ন। তোমরা সবাই কম বেশি জানো যে বাংলাদেশের এই যে খাদ্যের একটা ব্যাপার আছে, এই খাদ্য উৎপাদন এবং খাদ্য বাজারজাতকরণ, খাদ্য সরবরাহ এর বেশিরভাগ বা সিংহভাগটাই আসে আমাদের বাংলাদেশের কৃষি খাত থেকে। এই কৃষি সেক্টরকে ডেভেলপমেন্টের জন্য এই ক্ষুদ্র ঋণ অগ্রগণ্য ভূমিকা পালন করে চলেছে। এই কৃষি উন্নয়নের জন্য বেসরকারি সংস্থা বা সরকারি সংস্থা বা সংগঠনগুলো, যে সমস্ত সংগঠনগুলো ক্ষুদ্র ঋণ প্রদান করছে, এক্ষেত্রে সর্বগ্রে বা সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে কৃষি সেক্টরকে। বিশেষ করে এই ভূমিহীন বা দরিদ্র কৃষকদের মাঝে তাদেরকে ঋণ প্রদান করে কৃষি কাজের সাথে সম্পৃক্তকরণ এবং কৃষির উন্নয়নের জন্য ব্যাপক ভূমিকা পালন করছে এই ক্ষুদ্র ঋণ কার্যক্রম। এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে কৃষক শ্রেণী বা দরিদ্র শ্রেণী তাদের কৃষি কাজে ব্যাপক সাফল্য অর্জন করছে। তাদের কৃষি প্রযুক্তি, তাদের কৃষি সরঞ্জাম, তাদের কৃষি পণ্য, কৃষি সেচ, এই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণভাবে অগ্রসর হচ্ছে এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কৃষি প্রধান এদেশের কৃষির উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ, অর্থ, প্রশিক্ষণ, বীজ সরবরাহ সহ নানাবিধ কার্যক্রম পরিচালিত করছে এই ক্ষুদ্র ঋণ কার্যক্রম। এরপরের যে বিষয় রয়েছে সেটা হচ্ছে ক্ষুদ্র উদ্যোগ বা ব্যবসায়ী অর্থায়ন। ক্ষুদ্র উদ্যোগ বা ব্যবসায়ী অর্থায়ন বিষয়টি যেটি, সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, আশা, প্রশিক্ষা, আরবান প্রভৃতি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ নামে ব্যবসায়ের জন্য দারিদ্র জনগোষ্ঠীকে ঋণ প্রদান করে। এখানে ঋণের কোনো সীমা নেই, যেমন গ্রামীণ ব্যাংক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ক্ষুদ্র উদ্যোগ বললাম আমরা, ব্যবসায়ী অর্থায়ন বললাম, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি বা এই যে গ্রামীণ কৃষকদের মধ্যে নিজস্ব উদ্যোগে উপার্জনমূলক কর্মের সাথে সম্পৃক্ত হওয়া, উপার্জনমূলক কর্মসূচির মাধ্যমে দারিদ্র বিমোচনে অংশ নেয়া, এই সমস্ত ক্ষেত্রেও ব্যাপক ভূমিকা পালন করে চলেছে এই ক্ষুদ্র ঋণ। এই ক্ষুদ্র ঋণ উদ্যোক্তা তৈরি করছে, ব্যবসায়ী অর্থায়ন দিচ্ছে, যেমন গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, আশা, এই যে সংস্থাগুলোর কথা বললাম, প্রতিষ্ঠানগুলোর কথা বললাম, এই সংস্থা বা প্রতিষ্ঠানগুলো মাইক্রো এন্টারপ্রাইজ নামে ব্যবসায়ের জন্য দারিদ্র জনগোষ্ঠীকে ঋণ প্রদান করে যাচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরের যে বিষয় সেটা হচ্ছে দারিদ্র মহিলাদের উন্নয়নে অর্থনৈতিক কর্মসূচি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্রামীণ যে দরিদ্র মহিলারা রয়েছেন, এই দরিদ্র মহিলাদেরকে অর্থনৈতিক কর্মসূচির সাথে সম্পৃক্তকরণের ভূমিকা রাখছে এই এনজিও বা যে বেসরকারি সংস্থাগুলো আমরা বলছি যে ক্ষুদ্র ঋণ প্রদান করছে। এই ক্ষুদ্র ঋণ প্রদানের ক্ষেত্রে তারা অগ্রাধিকার ভিত্তিতে গ্রামের দরিদ্র মহিলাদেরকে সম্পৃক্ত করছে এবং গ্রামের এই দরিদ্র মহিলাদেরকে আর্থিক সুবিধা নিশ্চিতকরণের জন্য বিভিন্ন অর্থনৈতিক কর্মসূচির সাথে সম্পৃক্তকরণ এবং তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য অগ্রগণ্য ভূমিকা পালন করে চলেছে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গৃহ নির্মাণের ঋণ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে বাংলাদেশে আমরা যেটা বলছি যে জনাকীর্ণ এলাকায় বিভিন্ন যে ভূমিহীন লোকজন রয়েছেন, গ্রামের দরিদ্র, অসহায়, ভূমিহীন বা গৃহহীন লোকজন রয়েছেন, তাদের অথবা যারা গৃহ বসত ভিটা বাড়ি সবই রয়েছে, কিন্তু তাদের নিজস্ব যে থাকার মতো বসবাস উপযোগী গৃহের সংকট রয়েছে, এই গৃহ নির্মাণের জন্য ক্ষুদ্র ঋণ প্রদান করে যাচ্ছে এই বেসরকারি সংস্থাগুলো। এই সংস্থা বা সংগঠনগুলো গ্রামের ভূমিহীন, গ্রামের গৃহহীন লোকদেরকে গৃহ নির্মাণে ঋণ সুবিধা প্রদান করে দিচ্ছে। এই ঋণের মধ্যে দিয়ে তারা নিজেদের গৃহ নির্মাণ করছে এবং তাদের নিজেদের একটা বসবাস উপযোগী গৃহের ব্যবস্থা হচ্ছে, যার মধ্য দিয়ে তারা নিজেরা নিরাপদ আশ্রয়ে বসবাসের সুযোগ পাচ্ছে, যার মধ্য দিয়ে এই দারিদ্র কিছুটা হলেও লাঘব হচ্ছে।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরের যে ভূমিকা রাখছে সেটা হচ্ছে শিক্ষা বিস্তারে ক্ষুদ্র ঋণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বিষয়টি আমি তোমাদের আরো অনেকবার বলেছি, তোমরা নিজেরাও জানো যে একটা জাতির উন্নয়নের জন্য প্রধান যে শর্ত সেটা হচ্ছে এডুকেশন। এই শিক্ষা যেহেতু আমাদের মৌল মানবিক অধিকারের অন্যতম একটি মানবিক অধিকার এবং সুশীল সমাজে সভ্য সুন্দরভাবে সমাজে বসবাসের জন্য শিক্ষা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৌলিক মানবিক অধিকার, এই মানবিক অধিকার হিসেবে শিক্ষা অর্জন করা প্রত্যেকটা নাগরিকের জন্যই অত্যন্ত জরুরি। আর এই শিক্ষা বিস্তারে এই ক্ষুদ্র ঋণ অগ্রগণ্য ভূমিকা পালন করে চলেছে। স্পেশালি যদি বলি ব্র্যাকের কথা, ব্র্যাক দেখো যেটা করছে যে ক্ষুদ্র ঋণের মাধ্যমে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান, স্পেশালি ব্র্যাক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি, ব্র্যাক ইউনিভার্সিটি এবং দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে যে উপবৃত্তি প্রদান করছে ব্র্যাক এবং অন্যান্য সংগঠন বা সংস্থাগুলো, এই যে উপবৃত্তি প্রদান, এই উপবৃত্তির মধ্য দিয়ে গরিব দরিদ্র অসহায় শিক্ষার্থীরা তাদের শিক্ষার সুযোগ পাচ্ছে এবং শিক্ষা বিস্তারে বিভিন্ন রকম ঋণ প্রদান করে যাচ্ছে শিক্ষা খাতে। এই শিক্ষা সেক্টরে বা শিক্ষার্থীদের মাঝে যে ঋণ প্রদান করছে, এই ঋণের মাধ্যমে বিভিন্ন শিক্ষার্থী নিজেদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বাংলাদেশের উচ্চপদস্থ পদেও তারা আসীন হয়েছেন, এরকম ইতিহাসও রয়ে গেছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষা বিস্তারেও এই ক্ষুদ্র ঋণ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এরপরের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কমিউনিটি সংগঠন। এই যে গ্রামীণ লোকদেরকে উন্নয়নের সাথে সম্পৃক্ত করার জন্য ক্ষুদ্র ঋণ ব্যবস্থা বিভিন্ন কমিউনিটি কার্যক্রম পরিচালনা করছে এবং বিভিন্ন সংগঠন, বিশেষ করে কমিউনিটি সংগঠন যেটা আমরা বলছি, যে এই কমিউনিটি সংগঠনগুলোর মধ্য দিয়েও এই ক্ষুদ্র ঋণ ব্যবস্থা দারিদ্র্য বিমোচনে ভূমিকা রেখে চলেছে। এরপরের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্য সেবা কার্যক্রম। আমরা বলছি যে স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। এই স্বাস্থ্য সেবা কার্যক্রমকে নিশ্চিত করার জন্য ক্ষুদ্র ঋণ ব্যবস্থা অগ্রগণ্য ভূমিকা পালন করে চলেছে, যার মধ্য দিয়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার মধ্য দিয়ে দরিদ্র ব্যক্তিরা তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারছে এবং বিভিন্ন রোগ বালাই থেকে নিজেদেরকে রক্ষা করতে পারছে এবং আয় বর্ধনমূলক কাজের সাথে সম্পৃক্ত হয়ে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখছে। এরপরের যে বিষয় সেটা হচ্ছে উচ্চ শিক্ষা বিস্তারে ক্ষুদ্র ঋণের ভূমিকা। একটু আগেই বলেছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু যে উচ্চ শিক্ষা বিস্তারে এই ক্ষুদ্র ঋণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। বাংলাদেশের মতো এই উন্নয়নশীল দেশগুলোতে ক্ষুদ্র ঋণ ব্যবস্থা এই উচ্চ শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে নিম্ন শিক্ষা থেকে শুরু করে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমনকি উচ্চ শিক্ষা স্তরেও শিক্ষা লাভের সুযোগ করে দিচ্ছে এই ক্ষুদ্র ঋণ ব্যবস্থা। এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে এই শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার স্তরে শিক্ষা অর্জন করার সুযোগ পাচ্ছে। এরপরে যে বিষয় রয়েছে সেটা হচ্ছে নেতৃত্ব বিকাশের মাধ্যমে দারিদ্র্য বিমোচন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বিষয়টি বলেছি যে নেতৃত্ব হচ্ছে এমন একটা বিষয় যেটা অন্যকে পরিচালনা করার মতো দক্ষতা, যোগ্যতা নিজের ভিতরে সৃষ্টি হয়। এই নেতৃত্ব বিকাশের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের ভূমিকা রাখছে ক্ষুদ্র ঋণ ব্যবস্থা। ক্ষুদ্র ঋণ ব্যবস্থা গ্রামীণ দরিদ্র অসহায় মানুষদেরকে শুধুমাত্র ঋণ প্রদান করছে না, তাদেরকে বিভিন্ন উৎসাহ উদ্দীপনামূলক কর্মসূচির সাথে সম্পৃক্তকরণ, তাদের মধ্যে সচেতনতা বোধ সৃষ্টি, তাদের মধ্য থেকে অজ্ঞতা, কুসংস্কার, অশ্লীলতা দূর সহ নানাভাবে এই নেতৃত্ব বোধ তাদের মধ্যে জাগ্রত করা এবং নেতৃত্বের প্রতি শ্রদ্ধা বজায় রাখা এবং নেতৃত্বের বিকাশের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে অগ্রগণ্য ভূমিকা পালন করে চলেছে এই ক্ষুদ্র ঋণ ব্যবস্থা। এরপরের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আয় ও জীবনমান বৃদ্ধি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করে দেখো, এই যে ক্ষুদ্র ঋণের কথা আমরা বলছি, এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে যখন কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে, দরিদ্র, ভূমিহীন, কৃষক, অসহায় মানুষ যখন তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে, তার আয় বর্ধনমূলক কাজের সাথে সম্পৃক্ত হতে পারছে, তখন অটোমেটিক্যালি তার আয় বৃদ্ধি পাবে এবং সেই সাথে সাথে তার জীবনমানও বৃদ্ধি পাবে। এরপরের যে বিষয় রয়েছে সেটা হচ্ছে স্বনির্ভরতা সৃষ্টি। একটু খেয়াল করে দেখো, যে বিষয়টি বলছি, যখন একজন মানুষের আয়ের পথ সৃষ্টি হবে, তার ইনকাম সোর্স বেড়ে যাবে এবং তার নিজের এবং পরিবারের আয়ের ব্যবস্থা হবে এবং ভরণ পোষণ সহ অন্যান্য চাহিদা পূরণ করতে পারবে, তখন সে নিজেকে স্বাবলম্বী মনে করবে এবং নিজের মধ্যে এই স্বনির্ভরতার সৃষ্টি হবে। এরপরের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে নারী ক্ষমতায়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বিষয়টি আমি তোমাদের একটু আগেও বলেছি যে এনজিও কার্যক্রমের মূল বিষয়ই হচ্ছে যে মানুষকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে
তাদের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনা। স্পেশালি তারা যেটা করছে যে নারীকে অগ্রাধিকার দিচ্ছে। নারীকে অগ্রাধিকার দেওয়ার কারণ হচ্ছে নারীকে ক্ষমতায়ন করতে পারলে, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে পারলেই তাহলে হচ্ছে উভয়ের মাধ্যমে, নারী এবং পুরুষ উভয়ের সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই এই দারিদ্র্য মোকাবেলা করা সহজসাধ্য হয়ে উঠবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরের যে বিষয় রয়েছে সেটা হচ্ছে আত্মকর্মসংস্থান সৃষ্টি। আত্মকর্মসংস্থান সৃষ্টি করাটাই হচ্ছে এই ক্ষুদ্র ঋণের মুখ্য উদ্দেশ্য। ক্ষুদ্র ঋণ মূলত প্রদান করা হচ্ছে অসহায়, দরিদ্র, ভূমিহীন বা সহায় সম্বলহীন মানুষদের, যাদেরকে বিভিন্ন আত্মকর্মসংস্থানের মাধ্যমে তাদের এই দারিদ্র বিমোচন বা দারিদ্র লাঘব করতে পারে, এই উদ্দেশ্যে মূলত ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়ে থাকে। এরপরের যে বিষয় রয়েছে সেটা হচ্ছে দক্ষতা উন্নয়নে। এই দক্ষতা উন্নয়নেও ক্ষুদ্র ঋণ অগ্রগণ্য ভূমিকা পালন করে চলছে। ক্ষুদ্র ঋণ যে বিষয়টি করছে, শুধুমাত্র ক্ষুদ্র ঋণ প্রদান করছে না, সেই সাথে সাথে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে অসহায়, ভূমিহীন, দরিদ্র কৃষকদের মাঝে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়নে অগ্রগণ্য ভূমিকা পালন করে চলেছে। এরপরে বিষয়টি যেটি রয়েছে সেটা হচ্ছে দারিদ্র্যের ক্ষমতায়ন। দরিদ্র ব্যক্তিরা শুধু সমাজে অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত হবে এমনটা নয়। এই দরিদ্র ব্যক্তিদের ক্ষমতার উন্নয়ন ঘটাতে হবে, তারাও সমাজে মাথা উঁচু করে বাঁচবে। এই বিষয়গুলো খেয়াল রেখে এই দারিদ্র্য দূরীকরণেও অগ্রগণ্য ভূমিকা পালন করে চলেছে এই ক্ষুদ্র ঋণ ব্যবস্থা। এবং সর্বশেষ যে বিষয়টি বলছি সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা বৃদ্ধি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামাজিক নিরাপত্তা বলতে মূলত এখানে আর্থিক নিরাপত্তার কথা বলা হয়েছে। এই ক্ষুদ্র ঋণ ব্যবস্থাগুলো, যে সংগঠন বা সংস্থাগুলো ক্ষুদ্র ঋণ প্রদান করে চলেছে, এই সংস্থা বা সংগঠনগুলো ক্ষুদ্র ঋণের পাশাপাশি গ্রামীণ মানুষদের, গ্রামীণ দরিদ্র মানুষদের বিশেষ করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারেও অগ্রগণ্য ভূমিকা পালন করে চলেছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে বিষয়গুলো বলছি, যে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণের যে ভূমিকাগুলো আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করেছি, আশা করছি আমি যে পয়েন্টগুলো তোমাদের সামনে এখন উপস্থাপন করেছি প্রত্যেকটি পয়েন্টই তোমাদের কাছে সহজবোধ্য হয়ে উঠেছে। এরপরে যদি তোমাদের কাছে কোনো পয়েন্টস বা কোনো বিষয় এখানে সংকোচ বোধ হয় বা বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই বিষয়টি জানানোর চেষ্টা করবে। ইনশাআল্লাহ এই বিষয়টি সহজবোধ্য করে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর অবশ্যই বাসায় যেহেতু বইপত্র রয়েছে, বাসায় বইপত্র অধ্যয়ন করবে। বাসায় বইপত্র অধ্যয়ন করলে ইনশাআল্লাহ বিষয়টি তোমাদের কাছে আরো অনেক বেশি সহজবোধ্য হয়ে উঠবে। এরপরে যে বিষয়টি আমি করেছি, দেখো এখানে আমি গ্রন্থপঞ্জিতে কিছু স্পেশালি কিছু বইয়ের নাম আমি উল্লেখ করেছি। এখানে এই বই তোমরা চাইলে এই রাইটারের বইগুলো ফলো করতে পারো। এবং আমি আমার এই লেকচারটা তৈরি করতে গিয়ে আমি হেল্প নিয়েছিলাম স্পেশালি ইন্টারনেট থেকে আমি অনেক ডকুমেন্টস, অনেক ইনফরমেশন আমি এখানে অ্যাড করেছি, যে বিষয়গুলো তোমরা চাইলেও ইন্টারনেট থেকে এই তথ্যগুলো নিয়ে আরো নিজেকে আরো ডেভেলপ করতে পারো এবং নিজেদেরকে আরো অনেক বেশি সজাগ এবং জাগ্রত করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি, আজকে মূলত আমি আলোচনা করেছিলাম এই দরিদ্র সেবা নীতি ও অনুশীলন কোর্সের যে ষষ্ঠ অধ্যায় রয়েছে, এই ষষ্ঠ অধ্যায় থেকে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। এই ষষ্ঠ অধ্যায়ের শিরোনাম ছিল আমাদের ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট। এই ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিটের সাথে তোমরা কম বেশি সবাই পরিচিত। এরপরে আজকে যে আলোচনা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, এরপরে নিশ্চয়ই তোমরা এই ক্ষুদ্র ঋণের যে ধারণা আমি তোমাদের সামনে ব্যাখ্যা করেছি, আশা করছি এই ক্ষুদ্র ঋণ সম্পর্কে তোমাদের আর কারো কোনো কনফিউশন নেই। তোমরা অত্যন্ত সহজেই এই ক্ষুদ্র ঋণ সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছো এবং ক্ষুদ্র ঋণের যে উৎপত্তি বা ইতিহাসের কথা বলেছি, এটাও তোমাদের কাছে সহজবোধ্য হয়ে উঠেছে। এবং সর্বশেষ যে বিষয়টি আলোচনা করেছি সেটা হচ্ছে এই দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণের ভূমিকা আলোচনা করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখছি আমার আজকের এই ক্লাস তোমাদের জন্য অনেকটাই ফলপ্রসূ হবে। অবশ্যই বাসায় বইপত্র অধ্যয়ন করবে এবং বাসায় নিরাপদে এবং সুরক্ষিত থাকবে, নিজে সুরক্ষিত থাকবে এবং পরিবার এবং দেশবাসী সবাইকে সুরক্ষিত রাখবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার অনলাইন ভিত্তিক ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।